আমার বাংলায় সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমার বাংলায় আজকে আলোচনা করব নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। এই ধরনের প্রশ্নের উত্তরে ছাত্রছাত্রীরা সাধারণত নাট্যকারের সম্পর্কে একটু ভূমিকা দিয়ে তারপর নাটকগুলির বিষয়বস্তু আলোচনা করে এবং শেষে একটা উপসংহার দেয়। আর এই একই উত্তর পড়তে পড়তে প্রফেসররা বোর হয়ে যান। তাই একটু আলাদা করে এই ধরনের প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করা যাক। দেখো, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বিশেষত ঐতিহাসিক নাটক লিখে জনপ্রিয়। তাই আমাদের আজকের আলোচনার বিষয় হবে ঐতিহাসিক নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। তো এক্ষেত্রে এমন ভূমিকা লিখব বা এর ভূমিকা এমন হওয়া উচিত যে পূর্ববর্তী ঐতিহাসিক নাট্যকারদের একটু উল্লেখ করব যে তারা কেমন ধরনের ঐতিহাসিক নাটক লিখেছেন বা কিভাবে সেটার শুরু হয়ে তার একটা পর্যায়ক্রম এসেছে সেটা উল্লেখ করে তারপর দ্বিজেন্দ্রলাল রায়ে আসব। কেননা তুমি সাহিত্যের ইতিহাসের উত্তর লিখতে বসেছ, তাই সেখানে সাহিত্যিকদের পর্যায়ক্রমটা জরুরি। তো এখন ভাবছো যে কিভাবে লিখতে হবে? দেখো, এখানে একটা নমুনা দিলাম। বাংলা সাহিত্যক্ষেত্রে নাটকের উল্লেখযোগ্য গোত্র ঐতিহাসিক নাটক। বাংলা সাহিত্যে প্রথম ঐতিহাসিক নাটক লেখেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি কর্নেল টডের রাজস্থানের ইতিহাসকে পটভূমি হিসাবে গ্রহণ করে রচনা করলেন কৃষ্ণকুমারী নাটক। এই নাটকে প্রেক্ষাপট হিসাবে ইতিহাস এলেও তা নাটকের মূল বিষয়বস্তু থেকে বিচ্ছিন্ন রূপেই অবস্থান করেছে। পরবর্তী ঐতিহাসিক নাট্যকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, যার নাটকে স্বদেশিকতার সুর এবং জাতীয় ভাবোদ্দীপনা বিশেষভাবে যুক্ত হয়েছে, কিন্তু আবেগের আতিশয্য এবং মেলোড্রামাটিক হয়ে উঠেছে তার নাটকের ত্রুটি বা দুর্বলতা। মধুসূদন জ্যোতিরিন্দ্র সূচিত ঐতিহাসিক নাটকটিকে তার শিল্প সার্থকতা ও গৌরবময় পর্বে উত্তীর্ণ করলেন দ্বিজেন্দ্রলাল রায়। তার ঐতিহাসিক নাটকের দেশপ্রেম বিশেষ রূপে স্থান পেয়েছে, কারণ ওই পর্বের সমকালীন রাজনীতিতে বঙ্গভঙ্গ আন্দোলন ইত্যাদি একটা গণমুখী প্রসার লাভ করেছিল। সে ইতিহাস চর্চা তখন আর কেবল রোম্যান্স চর্চা মাত্র হয়ে থাকল না, হয়ে উঠল বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত। রোম্যান্স ও রিয়ালিটির এই মিলন তার নাটকগুলিকে পূর্ববর্তী নাটকের তুলনায় স্বতন্ত্র করেছে এবং ঐতিহাসিক তাৎপর্যও দান করেছে। এই হলো ভূমিকা অংশ। এই রকম ভূমিকার পর যে অংশটা গুরুত্বপূর্ণ কিন্তু কোনো ছাত্রছাত্রী লেখে না, সেটা হলো নাট্যকারের রচনার কালানুক্রমিক তালিকা। কারণ সেই একই। সাহিত্যের ইতিহাসের উত্তর লিখতে গেলে সে যাই হোক না কেন, সেখানে কিন্তু এই ধরনের যার সম্বন্ধে লিখছি বা যার সাহিত্যের ইতিহাসের অবদান লিখছি তার রচনাগুলোর কালানুক্রমিক একটা তালিকা দেওয়া উচিত। তো এক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনার পূর্বে প্রকাশ সাল অনুযায়ী দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের একটি তালিকা দিলাম। তারাবাই 1903, প্রতাপ সিংহ 1905, দুর্গাদাস 1906, নূরজাহান 1908, সৌরভ রুস্তম 1908, মেবার পতন 1908, শাহজাহান 1909, চন্দ্রগুপ্ত 1911, সিংহল বিজয় 1915। এরপর মূল উত্তরে আসব। তো সেখানে কি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলির বিষয়বস্তু আলোচনা করব? না, সে তো সবাই করে, সবাই জানেও। তা আমরা কি করব? আমরা নাটকগুলির মধ্য দিয়ে, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের এই ঐতিহাসিক নাটকগুলির মধ্য দিয়ে নাট্যকারের কোন কোন রচনা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে সেগুলোই আলোচনা করব উদাহরণ সহ। অর্থাৎ প্রথমে রচনা বৈশিষ্ট্য আলোচনা করব এবং তার প্রয়োজনীয় উদাহরণের জন্য নাটকগুলো থেকে সেই উদাহরণ বেছে নেব। তো দেখা যাক 3 নম্বর পয়েন্ট, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকের রচনা বৈশিষ্ট্য। তো এক্ষেত্রে প্রথমে লিখতে হবে তারাবাই দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক, যেখানে তিনি মোগল রাজপুতদের নিয়ে লিখেছেন। অমিত্রাক্ষর ছন্দে লেখার ফলে নাটকটা খানিকটা ত্রুটিমুক্ত হয়েছে। নাটক হিসাবে তারাবাই ততটা সার্থক না হলেও দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যপ্রয়োগে এই নাটকটির গুরুত্ব কাব্য সংলাপ বর্জন করে কাব্যধর্মী গদ্য সংলাপ ব্যবহারের গুরুত্ব অনুধাবনে আছে।
এবার তার পরবর্তী নাটকগুলির মধ্য দিয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা বৈশিষ্ট্য দেখে নিই। তো এক্ষেত্রে এতটুকু লেখার পর আমাদের যেটা করতে হবে যে বিষয়গত বৈশিষ্ট্য দেখব এবং আঙ্গিকগত, অর্থাৎ তিনি কোন কোন বিষয়ের ওপর জোর দিয়ে নাটকগুলো লিখেছেন এবং নাটক লেখার জন্য তিনি কোন কোন আঙ্গিক ব্যবহার করেছেন। তো প্রথমেই বিষয়গত বৈশিষ্ট্যের মধ্যে মানবিক ও অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ। এক অসাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকেই নাট্যকার দ্বিজেন্দ্রলাল বারবার মোগল রাজপুত সম্পর্ককে চিহ্নিত করতে চান। প্রতাপ সিংহ বা দুর্গাদাস নাটকে যেমন হিন্দু চরিত্রের অতুলনীয় দেশপ্রেম, অসামান্য ত্যাগ এবং স্বাধীনতা সংগ্রামে অচপল নিষ্ঠার কথা ব্যক্ত করেছেন, তেমনি শাহজাহান ও নূরজাহান নাটকে মুসলমান চরিত্রকে পিশাচ রূপে অঙ্কন না করে তাদের ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিকে যথেষ্ট সহমর্মিতার সঙ্গে চিত্রণ করেছেন। এরপর দ্বিতীয় পয়েন্ট, ধর্মীয় পুনরুজ্জীবন ও আধ্যাত্মিক মুক্তির পরিবর্তে মানব আচরণ ও নিয়তির প্রতি আস্থা জ্ঞাপন। দ্বিজেন্দ্রলাল রায় কোনো নাটকেই ঐতিহাসিকতাকে আশ্রয় করলেও আধ্যাত্মিকতাকে সঙ্গী করেননি। দারা, চাণক্য প্রভৃতি চরিত্রগুলি নাস্তিকতার নিদর্শন। ধর্মভাবের প্রকাশ নাটকে যেটুকু এসেছে তা সম্পূর্ণই মানব ধর্ম। মনুষ্য ধর্মের এই প্রকাশের আওতা থেকে তিনি নারী চরিত্রগুলিকেও বাদ দেননি। আর তাই মহামায়া, হেলেন, জাহানারা, নূরজাহান প্রভৃতি নারী চরিত্রগুলি তেজস্বিনী ও ব্যক্তিত্বময়ী করে অঙ্কন করেছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের ইউরোপীয় শিক্ষা তাকে শিখিয়েছিল জাতীয়তাবোধ বিকাশের জন্য জাতীয় চরিত্রের উত্থান প্রয়োজন। আর তাই নাটকে তিনি কখনো চন্দ্রগুপ্ত, কখনো বিজয় সিংহের মতো বীর চরিত্রের অবতারণা করেছেন। 3 নম্বর পয়েন্ট, বীর রসের প্রভাব। ঐতিহাসিক নাটকের অনুকূল পরিবেশ সৃজন করতে দ্বিজেন্দ্রলালের ন্যায় আর কেউ সক্ষম হয়নি। তার নাটকের পাত্রপাত্রী সব অসাধারণ উপাদানে গঠিত। তাদের কথাবার্তা, চালচলন, হৃদয় ও মনের লীলা এক সমুন্নত মহিমা এবং অনুপম ঐশ্বর্যমণ্ডিত হয়ে উঠেছে। সেই সব চরিত্রগুলি প্রেমে অপ্রতিম, শৌর্যে সীমাহীন, আবার ক্রোধে প্রচণ্ড, হিংসায় দুর্বার। তাদের উত্থান পতন আমাদের হৃদয়ে মৃদু কম্পন জাগায় না, সজোর আঘাতে দ্রুত স্পন্দন সৃষ্টি করে। প্রতাপ সিংহের স্বদেশপ্রেম, দুর্গাদাসের মহত্ব, গোবিন্দ দাসের সুদৃঢ় সংকল্প, মহম্মদ খাঁর কর্তব্যপরায়ণতা, কাশিমের প্রভুভক্তি মানব জীবনের এক একটা আদর্শকে অভ্রান্তভাবে রূপায়িত করেছে। ঐতিহাসিক নাটকে বীররস ফুটিয়ে তোলার ক্ষমতা দ্বিজেন্দ্রলালের সমধিক পরিমাণে ছিল বলে নাটকগুলি এরূপ সার্থক হয়ে উঠেছে। তবে এই বীররসের আধিক্য অনেক স্থলে নাটকের গুরুত্বকে নষ্টও করেছে। অনেক সময় অকারণে বীরত্ব দেখাতে গিয়ে চরিত্রগুলি হালকা হাস্যকরও হয়ে পড়েছে। ডক্টর সুকুমার সেনের কঠোর মন্তব্য এখানে উল্লেখ্য। এই নাটকগুলি উপেন্দ্রনাথ দাশের নাটকের মতো অত্যন্ত মেলোড্রামাটিক, প্রায় প্রত্যেকটিতে গোলাগুলি ছোঁড়া আছে। অর্থাৎ শুধু বৈশিষ্ট্য নয়, তোমার বৈশিষ্ট্য বা তুমি যে বৈশিষ্ট্য দেখতে পেয়েছো তার রেসপেক্টে বা তার পক্ষে বা বিপক্ষে যদি কোনো মন্তব্য পাও বিশেষ সমালোচকের, সেটাকেও উল্লেখ করে দেবে তোমার পয়েন্টের গুরুত্বকে আরও বাড়ানোর জন্য। এরপর আঙ্গিক ও শিল্পকৌশলের দিক থেকেও দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের যে অভিনবত্ব দেখা যায় সেগুলিকে পয়েন্ট করে বলবো। প্রথম হচ্ছে চরিত্রের অন্তর্দ্বন্দ্বের রূপায়ণ। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ নিয়েই দ্বিজেন্দ্রলাল তার চরিত্রের অন্তর্লোকে প্রবেশ করেন। জীবনের মূল ও মৌল আবেগগুলির সংঘাতে যে বৃহৎ নাট্যের সৃজন ঘটে তার সাক্ষ্য দেয় দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের অধিকাংশ চরিত্র। এই অন্তর্দ্বন্দ্ব সৃষ্টিতে দ্বিজেন্দ্রলাল রায় বাংলা নাটকে শেক্সপিয়রীয় নাট্যরীতিকে চূড়ান্ত সার্থকতা দান করেন। তার পূর্বে বাংলা নাটকের চরিত্রগুলি ছিল অবিমিশ্র ভালো বা নিরবিচ্ছিন্ন মন্দ, কিন্তু তার নাটকের চরিত্রগুলিতে মিশে থাকে এমন কিছু যা ভালো মন্দের সহজ সরলের বাইরে। নূরজাহান, আওরঙ্গজেব, সূর্যকমল, চাণক্য প্রভৃতি শ্রেষ্ঠ চরিত্র বিচিত্র ভালো মন্দ দোষ গুণের মিশ্রিত উপাদানে গঠিত। তাহাদের মধ্যে কোনো স্বর্গীয় সুষমা নেই, নারকীয় কালিমাও নেই। তা সম্পূর্ণ মানবীয় মহিমার অপূর্ব স্বাভাবিক স্মৃতিতে মণ্ডিত হয়ে উঠেছে।
এর সঙ্গে প্রতিটি চরিত্রে নিঃসঙ্গতা বাঁধও যুক্ত হয়েছে। যেমন শাহজাহান নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে সিংহাসনলোভী ঔরঙ্গজেবের মুখেই শোনা যায়, আমায় হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ খোদা, আমি সিংহাসন চাইনি। 2 নম্বর, ইউরোপীয় নাট্যরীতির আদর্শে মঞ্চসজ্জার অনুপুঙ্খ নির্দেশ দান। প্রতাপ সিংহ নাটকে প্রথম দ্বিজেন্দ্রলাল ইউরোপীয় নাট্যরীতির আদর্শে মঞ্চসজ্জার অনুপুঙ্খ নির্দেশদানের রীতি ব্যবহার করেন। বিস্তৃত মঞ্চ নির্দেশের ফলে স্থান, কাল, পরিবেশ যেমন স্পষ্ট হয়ে ওঠে, তেমনি উপন্যাসের আঙ্গিক নাটকে গৃহীত হয়। যেমন নূরজাহান দাঁড়াইয়া উঠিয়া কহিলেন, কক্ষণো না, সম্রাজ্ঞী নূরজাহান এ সমুদ্রে ডুববে, না হয় তার বক্ষ পদতলে দলিত করে চলে যাব, এই বলিয়া সিংহাসন হইতে লাফিয়া পড়িলেন। এখানে লক্ষ্য করো, একটু বলি, ইউরোপীয় নাট্যরীতির আদর্শ হচ্ছে যে মঞ্চসজ্জায় কি হবে, যখন প্রযোজিত হবে নাটক, সেখানে চরিত্রগুলো কেমন করে দাঁড়াবে, কি করবে, সেটারও নাটকের মধ্যেই উল্লেখ থাকবে। সেটা শুধুমাত্র প্রযোজকের কাজ নয়। ইউরোপীয় নাট্যরীতি থেকে এই আদর্শকেই গ্রহণ করেছিলেন দ্বিজেন্দ্রলাল। তাই এখানে যে আমি উদ্ধৃতিটা তুলেছি, সেখানে দেখো, নূরজাহান দাঁড়াইয়া উঠিয়া কহিলেন, বসেছিলেন সিংহাসনে, তারপর দাঁড়িয়ে উঠিয়ে বললেন। অর্থাৎ যখন অভিনীত হবে নাটকটি, তখন নূরজাহান চরিত্রে যিনি অভিনীত করবেন, তাকে সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর যে নির্দেশ, সেটা নাটকের মধ্যেই বলে দেওয়া হচ্ছে। তারপর সিংহাসন হইতে লাফাইয়া পড়িলেন, শেষে সেই অংশটাও নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে, যা কিনা নাটকের মধ্যেই উল্লেখ থাকবে। কারণ যখন নাটকটি পড়া হবে, তখনও যিনি পড়বেন তিনিও যেন নাটকের এই নাট্যকারদের বা অভিনেতাদের যে চলন চালন সেগুলো বুঝতে পারেন, সেজন্য এই রীতি গ্রহণ করেছিলেন। যাই হোক, এর পরের পয়েন্ট, কাব্যময় গদ্য সংলাপের প্রচলন। দ্বিজেন্দ্রলাল রায় নিজেই বলছেন, কবিতায় আমার অত্যধিক আসক্তি থাকায় আমি গদ্যের ভাষাকে কবিতার আসনে বসাইবার প্রলোভন পরিত্যাগ করিতে পারি নাই। মূলত সেই কারণেই তার ভাষার মধ্যে সুললিত শব্দ পরিপাট্য, সুষমা ছন্দ মাধুর্য এবং সুমনোহর অলঙ্কের সৌন্দর্য এত অধিক পরিমাণে লক্ষ্য করা যায়। কিন্তু তারাবাঈ নাটকের অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগের ব্যর্থতার পর তার জনপ্রিয় নাটকগুলি গদ্য সংলাপে রচিত হয়। তবে চরিত্রের সংলাপের মধ্যে সঙ্গীতের ন্যায় আকস্মিক ভাবোচ্ছ্বাস এবং গূঢ় ব্যঞ্জনা দেখা যায়। মালোপমা অলঙ্কার ব্যবহার করে তিনি যেমন বাক্যের মধ্যে ক্লাইম্যাক্স সঞ্চার করেছেন, তেমনি উৎপ্রেক্ষা এবং সমাশক্তি প্রভৃতি অলঙ্কারের দ্বারা তাকে জীবন্ত করে তুলেছেন। যদিও শেষ জীবনে দ্বিজেন্দ্রলাল রায় নাট্য সংলাপ রচনার ক্ষেত্রে সম্পূর্ণ চলিত ভাষার দিকেই ঝুঁকেছিলেন। 4 নম্বর পয়েন্ট, অনবদ্য ভাষার ব্যবহার। দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক সার্থক এবং জনপ্রিয় হবার প্রধান কারণ হলো এর অপরূপ অনবদ্য ভাষা। তার আগে এমন শক্তিশালী, কবিত্বপূর্ণ এবং নাটকীয় ভাষা আর কেউ ব্যবহার করতে পারেননি। নাটকের ভাষা নিরাবেগ কথার সমষ্টি নয়, তার দ্বারা চরিত্র বিশ্লেষণ এবং ঘটনার গতিবিধান করতে হবে। দ্বিজেন্দ্রলাল তা খুব ভালোভাবেই জানতেন। এই প্রসঙ্গে অজিত ঘোষ বলছেন, সংলাপের প্রতিটি কথা যেন একটা তীক্ষ্ণ ফলা ছুরিকার ন্যায় ঝকমক করিতেছে, যেমন নির্বেশ গতিতে দর্শকের হৃদয়ে ইহা আমূল বিদ্ধ হইয়া যাইবে। শব্দভাণ্ডারের প্রতি তার অবিচল অধিকার ছিল বলে ভাষাকে তিনি নানা রত্ন আভরণে সাজিয়ে অনিন্দ সুন্দরী করে তুলেছিলেন। একই ভাবাত্মক শব্দ পরপর বসিয়ে বাক্যটিকে আবেগপূর্ণ করে তুলেছিলেন। যেমন শাহজাহান নাটকের প্রথম অঙ্কের সপ্তম দৃশ্যে নিয়তির মতো কঠিন হন, হিংসার মতো অন্ধ হন, শয়তানের মতো ক্রূর হন। একই কথা এখানে বারবার বলা হয়েছে, যে কিছু হবার কথা বলা হয়েছে এবং তার মধ্য দিয়ে আবেগ প্রকাশ পাচ্ছে। এরপর সঙ্গীতের সাহায্যে বিবৃতি সর্বস্ব কাহিনীকে নাটকীয়তা দান। দ্বিজেন্দ্রলাল রায় পূর্বে নাটকে আনন্দময় বিরতিদানের জন্যই গান প্রয়োগ করা হতো, কিন্তু মেবার পতন, শাহজাহান বা চন্দ্রগুপ্ত নাটকে সিচুয়েশন সৃষ্টিতে সঙ্গীতের প্রয়োগ দেখা যায়। যেমন চন্দ্রগুপ্ত নাটকের পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে ওই মহাসিন্ধুর ওপার হতে কি মহাসঙ্গীত ভেসে আসে, গানটি নাট্যচরিত্রের নিঃসঙ্গতার পরিচয় বহন করে।
আবার শাহজাহান নাটকে চারণ বালকদের কণ্ঠে ধ্বনিত হয় ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এই গানটির মাধ্যমে জন্মভূমির প্রতি টান ও স্বদেশপ্রীতিকে নাট্যকার ফুটিয়ে তুলেছেন। 6 নাম্বার, স্বগতোক্তি বর্জন। নাটকীয় সংলাপে অন্য চরিত্রের উপস্থিতি সত্ত্বেও স্বগতোক্তিকে অস্বাভাবিক ও কৃত্রিম বলে দ্বিজেন্দ্রলাল রায় বর্জন করেছেন এবং তার পরিবর্তে একাত্ম ভাষণ বা মনোলগকে স্থান দেন। অবশ্য প্রথম যুগে লিখিত তার প্রহসনগুলিতে এই স্বগতোক্তির ব্যবহার স্থানে স্থানে দেখা গেছে। বিষয়টা একটু বলে দিই যে দ্বিজেন্দ্রলাল রায় বলছেন যে কোনো চরিত্র পাশাপাশি দাঁড়িয়ে আছে যখন আমরা অভিনয় করি, সেখানে সেই চরিত্র নিজে মনে মনে কি ভাবছে বা মনে মনে কি বলছে সেই কথাটাকে দেখাতে গেলে দেখাতে হয় যে সেই চরিত্রটার মুখ দিয়ে বলতে হয় যে সে এটা মনে মনে ভাবছে, অথচ তার পাশে তো আরেকজন চরিত্রও দাঁড়িয়ে আছে। তাহলে কি সে যে শুনতে পাচ্ছে না, এই জিনিসটা বার করা খুবই এই জিনিসটা অভিনয় করা, যে জিনিসটা দ্বিজেন্দ্রলাল রায়ের কাছে খুবই হাস্যকর মনে হয়েছে যে আমি মনে মনে কি ভাবছি সেটাকে দেখাতে গেলে আমাকে মুখ দিয়ে বলতে হচ্ছে প্রযোজনার সময় বা নাটক অভিনয়ের সময়, এবং যখনই আমি এই কথাটা মুখ দিয়ে বলছি সেটা আমার মনে মনে বলা ছিল নাকি আসলেই প্রকাশ্যে বলা ছিল সেটা বোঝানোর ক্ষমতা হচ্ছে না বা সেটাকে ঠিকভাবে প্রকাশ করা যাচ্ছে না, কারণ পাশের চরিত্রর সেটা শোনা উচিত, শুনে রিয়্যাক্ট করা উচিত না উচিত নয় সেটা দর্শকদের কাছে সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। তাই তিনি এই স্বগতোক্তি যে নিজের মনে মনে বলা এই জিনিসটাকে বর্জন করেছেন এবং তার ফলে তার পরিবর্তে নাটকে আনার চেষ্টা করেছেন মনোলগ, অর্থাৎ সেই চরিত্র যখন একা একা থাকবে তখন তার মনে মনে সে একা একা কথা বলতে পারে। সেই একা একা কথা বলে এখানে আর কোনো চরিত্রের উপস্থিতি থাকবে না, অর্থাৎ তার কথা সে নিজেই শুনছে বা নিজেকে ব্যাখ্যা করছে সেই কথার মাধ্যমে, অর্থাৎ স্বগতোক্তি বর্জন করে তিনি মনোলগের প্রয়োগ করেছিলেন, এটার কথাই বলা হয়েছে। এই গেল দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের রচনা বৈশিষ্ট্য। এবার আসি উপসংহারে। একইভাবে উপসংহারের ক্ষেত্রেও আমাদের লক্ষ্য করতে হবে যে ঐতিহাসিক নাটকের ক্ষেত্রে দ্বিজেন্দ্রলাল রায়ের পরে কোন কোন নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়কে অনুসরণ করে নাটক লিখেছেন তাদের কথাটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে। দেখো আমি কিভাবে উপসংহার লিখেছি। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলির সম্পর্কে পণ্ডিতমহলের বিতর্কের অন্ত নেই। অভিযোগ, ঐতিহাসিক তথ্যাদিকে তিনি নাটকে যথেষ্ট সুরক্ষা দান করতে পারেননি। শর্তব্য, ঐতিহাসিক ঘটনা যুদ্ধবিগ্রহের কাহিনী মানুষের বহিরঙ্গের ঘটনাবৃত্তির পরিচয় দান করে, কিন্তু মানুষের অন্তর্জীবনের সত্যকে যে নাট্যকার সন্ধান করেন তার ঐতিহাসিক তথ্যকে বিকৃত করার কোনো দায় নেই। ঐতিহাসিক তথ্য দ্বিজেন্দ্রলালের নাটকের উপাদান মাত্র, পরিণাম নয়। এই বিশ্বাসের আলোকে বিচার করলেই দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকের অভিনবত্ব আলোকিত হবে। সে আলো স্পর্শ করবে পরবর্তী নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ বা অপরেশচন্দ্র মুখোপাধ্যায় বা শচীন্দ্রনাথ সেনগুপ্তের মতো ঐতিহাসিক নাট্যকারদের। এই হলো ঐতিহাসিক দ্বিজেন্দ্রলাল রায়। এই নাটকে আমি যেভাবে উত্তরটা তোমাদের বললাম তার লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, ওয়েবসাইটে আপলোড করা আছে আমার বাংলা একাডেমির ওয়েবসাইটে। যাদের ভালো লাগে বা প্রয়োজন হয় তারা ওয়েবসাইটে গিয়ে এই লিংক থেকে লেখাটা নিতে পারো। এছাড়া তোমাদের যদি আরও অন্য কোনো প্রশ্নের উত্তর, এই ধরনের প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও।